একদম আজকে প্রথম চ্যাপ্টারটার নাম হলো অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ডিরেক্ট কস্টিং অথবা অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। তো এই চ্যাপ্টারটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আছে, তাছাড়া ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেহেতু অনার্স থার্ড ইয়ার আছে তাদেরও আছে, মাস্টার্স প্রিলিমিনারিদের আছে তোমাদের আর কি, আর যারা মাস্টার্স ফাইনালে আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে আছে। তাতে এটা অনেক জায়গায় আসে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রথমে আমরা অঙ্ক করার আগে বেসিক ক্লাস একটু মনোযোগ সহকারে দেখব। তো বেসিক ক্লাসটার দিকে একটু সবাই দেখাও। অঙ্ক সমাধানের আগে অবশ্যই যে জিনিসগুলো জানতে হবে তোমাদেরকে, তার মধ্যে যে জিনিসটা জেনে রাখা ভালো, এখানে ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিং বলতে আমরা কি বুঝি, মানে সংজ্ঞাটা একটু আমরা আগে জানি। সংজ্ঞা: প্রত্যক্ষ ব্যয় পদ্ধতি, মানে ডিরেক্ট কস্টিংয়ের বাংলা হলো প্রত্যক্ষ ব্যয় পদ্ধতি, যে পদ্ধতিতে শুধুমাত্র পরিবর্তনশীল উৎপাদন ব্যয়ের ভিত্তিতে দ্রব্য ব্যয় নিরূপণ ও মজুত মূল্যায়ন করা হয় তাকে প্রত্যক্ষ ব্যয় পদ্ধতি বলা হয়। এরপরে আমরা দেখব যে অ্যাবজর্পশন কস্টিং কি। অ্যাবজর্পশন কস্টিংয়ের বাংলা অর্থ হলো পূর্ণ ব্যয় পদ্ধতি। এটার সংজ্ঞা হলো যে পদ্ধতিতে উৎপাদন সংক্রান্ত স্থায়ী ও পরিবর্তনশীল উভয় ধরনের ব্যয়ের ভিত্তিতে উৎপাদন ব্যয় নিরূপণ ও মজুত মূল্যায়ন করা হয় তাকে পূর্ণ ব্যয় হিসাব পদ্ধতি বা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম বলে। দেখো এখানে ব্যয়ের কিছু উপাদান আছে, যেমন ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিংয়ের ব্যয়ের উপাদানগুলো হলো: 1 নম্বরে ডিরেক্ট ম্যাটেরিয়াল, 2 নম্বর ডিরেক্ট লেবার, 3 নম্বর ডিরেক্ট এক্সপেন্সেস, 4 নম্বর হলো ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ঠিক একইভাবে অ্যাবজর্পশন কস্টিংয়েরও কিছু ব্যয়ের উপাদান আছে, তার মধ্যে ডিরেক্ট কস্টিংয়ে যেগুলো আছে, যে সাইটটা আছে সেই সাইটটা তো অবশ্যই থাকবে: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্সেস, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। দেখো এই চারটা কিন্তু দুইটাতেই আছে, এই চারটা দুইটাতেই কমন। তাহলে এখানে পার্থক্য কি? অ্যাবজর্পশন কস্টিংয়ে একটা এক্সট্রা আসবে, সেটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই হলো ব্যয়ের উপাদানগুলো, এগুলো জাস্ট জেনে রাখা ভালো, অঙ্ক করার জন্য আমাদের কাজে লাগবে। যে সংজ্ঞাটা জানা থাকলে আমাদের থিওরি প্রশ্নের জন্য কাজে লাগবে। এখন আমরা আসল যে বেসিক ক্লাস, সেটা হলো এই যে অঙ্ক করব আমরা একটা ফরম্যাট মেনটেন করে অঙ্ক করতে হবে, একটা চক অনুসরণ করে অঙ্ক করতে হবে। এখানে দুইটা ইনকাম স্টেটমেন্ট করতে হয়, মনোযোগ দিয়ে খেয়াল করবা। প্রথম ইনকাম স্টেটমেন্টটা হলো ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং অ্যাপ্রোচ, অর্থাৎ ভেরিয়েবল কস্টিং অ্যাপ্রোচ অনুসরণ করে একটা ইনকাম স্টেটমেন্ট, যেখানে প্রথমে কোম্পানির নাম থাকবে, তারপরে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং, তারপরে ডেট থাকলে ফর দ্য পিরিয়ড ইন ডেট লিখে যেরকম ডেট থাকে বসাই দেব। অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার ঘর। তো ইনকাম স্টেটমেন্ট তো আমরা নর্মালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ডিগ্রিতে বা অনার্সে করে আসছি। তো সেখানে ইনকাম স্টেটমেন্টে সবার আগে কী থাকে? সেলস রেভিনিউ। 1 নম্বরে সেলস রেভিনিউটা আগে লিখব। লিখার পরে সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব। তো এই ইনকাম স্টেটমেন্টটা যেহেতু ভেরিয়েবল কস্টিং সিস্টেমে তৈরি করতেছি, সেজন্য কস্ট অফ গুডস সোল্ডটার নাম দিব 2 নাম্বার দিয়ে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখন ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড কিন্তু প্রশ্নে রেডি থাকবে না, এটা তোমাকে তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি হয়? বিগিনিং ইনভেন্টরি যেটা প্রশ্নে দেয়া থাকবে সেটার সাথে ভেরিয়েবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার থাকলে যোগ করব, যোগ করে যেটা পাবো সেটার নাম হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। সেখান থেকে লেস করব ইন্ডিং ইনভেন্টরি, সেটা মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এই ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডের সাথে খেয়াল করবা অ্যাড করতে হয় আনফেভারেবল বা আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স থাকলে। অ্যাড মানে যোগ করতে হয় কি? আনফেভারেবল বা আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স। আর লেস করতে হয় ফেভারেবল বা ওভার অ্যাপ্লাইড ভেরিয়েন্স। দেখো একটা প্রশ্নে হয় আন্ডার থাকবে না হয় ওভার থাকবে, যে কোনো একটা থাকবে। তো আন্ডার থাকলে বা আনফেভারেবল থাকলে যোগ করব, আর ফেভারেবল বা ওভার অ্যাপ্লায়েন্স থাকলে বিয়োগ করব। সেগুলো যখন আমরা অঙ্ক করব তখন আমরা একদম ক্লিয়ারলি বুঝবো। এখন জাস্ট এমনি নিয়মগুলো দেখে যাও। ফাইনালি আমরা যে কস্ট অফ গুডস সোল্ড পাবো এটা লাস্ট ঘরে লিখে আমরা সেলস থেকে সেটা মাইনাস করে আমরা পেয়ে যাব গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ 1 নম্বরে সেলস, 2 নম্বরে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। 1 নম্বর থেকে 2 নম্বর মাইনাস করা মানে হলো সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করা। তো সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে নিশ্চয়ই একটা অ্যান্সার আসবে, সেটার নাম হবে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এই 1 - 2 বলতে 1 মানে সেলস রেভিনিউ, 2 মানে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডকে বোঝায়। এবার আমরা সেটা 3 নাম্বার একটা নাম্বারিং করতেছি আর কি, 3 নাম্বার দিলাম গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এই গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা লেস করব ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্সেস।
এখন কথা হলো ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্সেস কোনগুলো? কমার্শিয়াল এক্সপেন্সেস বলতে আমরা বুঝি মার্কেটিং, সেলিং, ডিস্ট্রিবিউশন, সেগুলো যদি ভেরিয়েবল হয় এইখানে আসবে এই স্টেপে এসে সেটা আমরা মাইনাস করব কার থেকে? গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে। মাইনাস করে আমরা যে অ্যান্সারটা পাবো সেটার নাম হবে কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ গ্রসটা বাদ যাবে, গ্রস কন্ট্রিবিউশন মার্জিনটা কন্ট্রিবিউশন মার্জিন হয়ে যাবে কখন? যখন আমরা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্সেস মাইনাস করব। তারপরে লেস করব অল ফিক্সড এক্সপেন্সেস। অল ফিক্সড এক্সপেন্সেস বলতে আমরা কি বুঝি? অল ফিক্সড এক্সপেন্সেস বলতে আমরা বুঝি ফিক্সড এক্সপেন্সেসের যত ধরনের আছে, ফিক্সড ফ্যাক্টরি, ফিক্সড প্রোডাকশন, হ্যাঁ, ফিক্সড কমার্শিয়াল, মানে ফিক্সড যত আছে সব ফিক্সড আমরা ফাইনালি বাদ দিয়ে নেট অপারেটিং ইনকাম পাবো। তাহলে এটা শিখলাম আমরা ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। এখন আরেকটা ইনকাম স্টেটমেন্ট শিখবো, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। আমি পরবর্তী পেজে আসলাম, বি নাম্বার দিয়ে দেখো তোমাদের সামনেও আছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং অ্যাপ্রোচ। তো এটা আমরা কীভাবে পাবো? প্রথমে কোম্পানির নাম দিব, ডট ডট কোম্পানি, মানে যে কোম্পানির নাম থাকে, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য পিরিয়ড ইন ডেট। প্রায় 70% মিল আছে, 30% একটু অমিল আছে, সেখানে আমরা কথা বলবো। যেমন সেলস আগে যেরকম ছিল সেখানে এখানেও একই হবে। আগে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতাম, তবে আগেরটাতে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড কথা লিখতাম, এখানে শুধু কস্ট অফ গুডস সোল্ড লিখবো। যখন তুমি ভেরিয়েবল কস্টিং সিস্টেমে করবা, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডটার নাম হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আর যখন অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট করবা, শুধু কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড আগে যেভাবে করছো, বিগিনিং ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমরা কি করব? যোগ করে যেটা পাবো সেটার নাম দিব কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ। তার থেকে লেস করব ইন্ডিং ইনভেন্টরি, সেটা মাইনাস করলে আমরা কস্ট অফ গুডস সোল্ড এট স্ট্যান্ডার্ড পাবো। আগেরটার মতোই আমরা যদি আনফেভারেবল বা আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স পাই, সেক্ষেত্রে যোগ করব, ফেভারেবল বা ওভার অ্যাপ্লাইড ভেরিয়েন্স পাইলে মাইনাস করব। মাইনাস করে আমরা যে টাকাটা পাবো সেটাই হবে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। দেখো, প্রথমে একটা স্ট্যান্ডার্ড বের হবে, তারপরে আনফেভারেবল যোগ, ফেভারেবল থাকলে বিয়োগ করে একটা অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড পাবো। এখন এই অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ডটা আমরা যখন সেলস থেকে মাইনাস করে দিব, এক নম্বরে যে সেলস আছে, তাহলে আমরা পেয়ে যাব গ্রস মার্জিন। 1 - 2 বলতে 1 হলো সেলস, 2 মানে কস্ট অফ গুডস সোল্ড। সেখান থেকে পিরিয়ডিক কস্ট মানে যেগুলো কমার্শিয়াল এক্সপেন্সেস, পিরিয়ডিকের মার্কেটিং, সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, ফিক্সড এক্সপেন্সেস, ভেরিয়েবল এক্সপেন্সেস। তার মানে কি জানো? কমার্শিয়াল এক্সপেন্সেসের ফিক্সড হোক ভেরিয়েবল হোক, যত ধরনের কমার্শিয়াল বা পিরিয়ডিক কস্ট থাকে সবগুলো এসে যোগ করে আমরা লাস্ট ঘরে নিয়ে যাব। তারপর গ্রস মার্জিন থেকে যখন এটা মাইনাস করব, আমরা পাবো নেট অপারেটিং ইনকাম। তাহলে দুইটা ইনকাম স্টেটমেন্টের একটু পার্থক্য আমরা খেয়াল করব। তারপরে আমরা যাব রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, একটা মিলিকরণ বিবরণী করতে বলে। সি পার্টের অঙ্কের দিকে ঢুকতেছি। অর্থাৎ এই দুইটা ইনকাম স্টেটমেন্টের পরেও আমাদের একটা স্টেটমেন্ট করতে বলে, সেটাকে বলে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা মিলিকরণ বিবরণী। এখন এই রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমরা কিভাবে পাই খেয়াল করবা। এখানে আমাদের যে দুইটা ইনকাম বের হয়, অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং একটা বের হয়, অপারেটিং ইনকাম আন্ডার ডিরেক্ট কস্টিং একটা বের হয়। সবার আগে অ্যাবজর্পশনটা লিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে। অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, অপারেটিং ইনকাম আন্ডার ডিরেক্ট বা ভেরিয়েবল কস্টিং। এই দুইটা ইনকামের একটা পার্থক্য হবে নিশ্চয়। এই পার্থক্যের নাম দিতে হবে ডিফারেন্স টু বি এক্সপ্লেইন। এই ডিফারেন্সটাকে মিলাবো। কিভাবে মিলাবো? আমরা চেঞ্জিং ইন ইনভেন্টরি ভ্যালু, অর্থাৎ মজুত পণ্য মূল্যায়নের সময় যে দুইটা মূল্য বের হবে, তুমি অঙ্ক গেলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার বুঝবা। মজুত পণ্য মূল্যায়নের সময় দেখবা যে অ্যাবজর্পশন কস্টিংয়ে এক ধরনের মজুত পণ্যের মূল্য আসছে, আবার ভেরিয়েবল কস্টিং সিস্টেমে আরেক ধরনের মজুত পণ্যের মূল্য আছে। এই যে দুইটা মূল্য পার্থক্য, এটার সাথে উপরের পার্থক্য মিলে যাবে। সেজন্য আমরা লিখবো এখানে চেঞ্জিং ইনভেন্টরি ভ্যালু। চেঞ্জিং ইনভেন্টরি ভ্যালু বলতে ইন্ডিং ইনভেন্টরি মাইনাস বিগিনিং ইনভেন্টরি। তারপর হলো চেঞ্জিং ইন অ্যাবজর্পশন কস্টিং, অর্থাৎ এই চেঞ্জিং ইনভেন্টরি ভ্যালুটা প্রথমে অ্যাবজর্পশন কস্টিং এর থেকে নিব। তুমি দেখো অ্যাবজর্পশন কস্টিং যে ইনকাম স্টেটমেন্ট করছো, সেখানে একটা কি আছে? ইন্ডিং ইনভেন্টরি আছে আর একটা বিগিনিং ইনভেন্টরি আছে। এই দুইটা ইনভেন্টরির একটা পার্থক্য হলে সেটা আগে লিখবো, তবে অ্যাবজর্পশনেরটা আগে লিখবা। ভেরিয়েবলের তুমি যে ইনকাম স্টেটমেন্ট করছো সেখানেও একটা ইন্ডিং ইনভেন্টরি আছে, একটা বিগিনিং আছে। তো এই দুইটার একটা পার্থক্য হবে, সেটাও লিখবা।
তারপর পার্থক্য অ্যাবজর্পশন কস্টিং এ যেটা বের হয়েছে সেটার সাথে ভেরিয়েবল কস্টিং এর যে পার্থক্য সেটা মাইনাস করলে একটা ডিফারেন্স পাবা। এই ডিফারেন্সটা তোমার উপরে যে ডিফারেন্স টু বি এক্সপ্লেইন আছে সেটার সাথে মিলে যাবে। অর্থাৎ এই পার্থক্যটা হয় আসলে দুইটা মেথডে দুইটা মজুত পণ্য দুই ধরনের হওয়াতে একটা পার্থক্য হয়। সেজন্য আমাদের এই ইনকাম স্টেটমেন্টের যে অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং এর পার্থক্যটা আসে, সেটা আমরা যদি চেঞ্জিং ইনভেন্টরি দিয়ে মিলে যাই তাহলে বুঝতে হবে অঙ্ক কারেক্ট আছে। তো অঙ্ক আমরা যখন যাব অঙ্কের ভিতরে আমি যখন লাইন বাই লাইন ধরে ধরে করাবো তখন তোমরা বুঝবা। এখন আমরা আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস, কিছু টিপস শিখবো অঙ্কের। এই অঙ্ক করতে হলে যে জিনিসগুলো তোমার অবশ্যই দরকার হবে তার মধ্যে এক নাম্বার হলো, হ্যাঁ এখন হ্যাঁ কটা কাছে আসলেও শুনতে থাকো, পরে আমরা যখন রেকর্ডের ক্লাস দিব তোমরা একদম ফিউর পাবা। এখন জাস্ট শুনতে থাকো, কারণ নেটের ডিস্টার্ব তো আসলে আমরা ঠিক করতে পারি না, বুঝছো? শুনতে থাকো, আমি তো তোমাদেরকে আবার রেকর্ডের ক্লাস দিব, তখন তুমি ইজিলি শুনলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের অঙ্ক সমাধানের সহজ টিপসটা কি? টিপস নাম্বার 1, প্রশ্নে যদি নর্মাল প্রোডাকশন ইউনিট দেওয়া না থাকে তখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে বাজেটেড প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করে কস্ট পার ইউনিট বের করতে হবে। আমি আবার পড়তেছি লাইনটা। টিপস নাম্বার 1, প্রশ্নে যদি নর্মাল প্রোডাকশন ইউনিট দেওয়া না থাকে তখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে বাজেটেড প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করে কস্ট পার ইউনিট বের করতে হবে। এগুলো কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। পক্ষান্তরে বাজেটেড প্রোডাকশন যদি ইউনিট দেওয়া না থাকে সেক্ষেত্রে অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করে কস্ট পার ইউনিট বের করতে হবে। টিপস নাম্বার 2, টিপস নাম্বার 2তে দেখো বাজেটেড প্রোডাকশন মনে করো 50,000 ইউনিট আছে। এই বাজেটেড প্রোডাকশন থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন মনে করো 40,000 ইউনিট। তাহলে বাজেটেড প্রোডাকশন থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন যদি কম হয় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অ্যাপ্লাইড হবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কী হবে? আন্ডার অ্যাপ্লাইড হবে, এবং সেই আন্ডার অ্যাপ্লাইডের টাকাকে অ্যাবজর্পশন কস্টিংয়ের কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করতে হবে, কিন্তু ভেরিয়েবল কস্টিংয়ে যোগ হবে না বা ভেরিয়েবল কস্টিংয়ের কোনো পরিবর্তন হবে না। টিপস নাম্বার 3 খেয়াল করো, 3 নাম্বার টিপসটা হলো বাজেটেড প্রোডাকশন মনে করো এখন যদি কম হয় অর্থাৎ 40,000 হয়, অ্যাকচুয়াল প্রোডাকশন যদি বেশি হয় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ওভার অ্যাপ্লাইড হবে এবং সেই ওভার অ্যাপ্লাইডের টাকাকে অ্যাবজর্পশন কস্টিংয়ে কস্ট অফ গুডস সোল্ড থেকে বিয়োগ করতে হবে, কিন্তু ভেরিয়েবল কস্টিংয়ে প্রয়োগ হবে না, অর্থাৎ বিপরীত। আরেকটা টিপস খেয়াল করো, টিপস নাম্বার 4, প্রশ্নে আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স দেওয়া থাকলে এসসি মানে অ্যাবজর্পশন কস্টিং এবং ডিসি মানে ডিরেক্ট কস্টিং উভয় ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ হবে। প্রশ্নে কি থাকলে? আনফেভারেবল ভেরিয়েবল কস্ট থাকলে। টিপস নাম্বার 5, পক্ষান্তরে যদি ফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স দেওয়া থাকে প্রশ্নে সেক্ষেত্রে অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং উভয় ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড থেকে বিয়োগ হবে। এ হলো আমাদের বেসিক ক্লাসের অংশ। এখন আমরা সাজেশন 1টার দিকে একটু তাকাবো। আমরা প্রথম অঙ্কটা বেসিক লেভেলের দিচ্ছি, সাজেশন 1টার দিকে একটু তাকাও, প্রশ্নটা সামনে রাখো, তারপরে আমি এটা বুঝাই দেওয়ার পরে তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব কার কি প্রশ্ন কোথায় বোঝা নেই। তাহলে আমরা একটু খেয়াল করি। প্রথমে প্রশ্ন বলছে সিডিসি লিমিটেড প্রডিউসেস এ সিঙ্গেল প্রোডাক্ট ডাটা ফর লাস্ট ইয়ার্স অপারেশন আর এস ফলোস। সিডিসি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের গত বছরের তথ্যগুলো নিচে দেওয়া হলো। ইউনিট প্রডিউসড মানে তাদের উৎপাদন একক দেওয়া আছে 21,500 ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট অর্থাৎ তাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিটের মধ্যে ডিরেক্ট ম্যাটেরিয়াল 5 টাকা প্রতি ইউনিটের দাম, ডিরেক্ট লেবার প্রতি ইউনিটে 8 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড প্রতি ইউনিট 2 টাকা, ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড প্রতি ইউনিট 1 টাকা। এই হিসাবে 5, 8, 2, 1 যোগ করলে মোট 16 টাকা। ঠিক আছে, এটা গেল ভেরিয়েবল। এরপরে ফিক্সড কস্ট, ফিক্সড কস্টে কিন্তু পার ইউনিটে দেয় নাই। দেখো ফিক্সড কস্টে আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেখতে পাচ্ছি 86,000 টাকা, এটা টোটালে দেওয়া আছে। ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডে দেওয়া আছে 40,000, মোট 1,26,000। এটা হলো প্রশ্ন। করতে বলছে কি রিকোয়ারমেন্ট এতে বলছে দেখো কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। কম্পিউট মানে কি? গণনা করো। দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং মানে ভেরিয়েবল কস্টিং সিস্টেমে ইউনিট প্রোডাক্ট কস্ট কত হবে, প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় কত হবে। বি নাম্বারে বলছে কম্পিউট ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় কত হবে দেখাও।
তো দেখো আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা জিনিস শিখছিলাম যে ডিরেক্ট কস্টিং সিস্টেমে কি কি আসে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং। আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ওইগুলো তো আসবেই, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল তো আসবেই, তার পাশাপাশি ফিক্সড ওভারহেড পার ইউনিটও আসবে। তো আমরা সেটাই দেখাচ্ছি, সমাধানের দিকে তাকাও। ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। ডিরেক্ট ম্যাটেরিয়াল 5 টাকা, প্রশ্ন থেকে আনলাম। ডিরেক্ট লেবার 8 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 টাকা। এই তিনটা যদি আমরা যোগ করি 5, 8, 2 তাইলে 15 টাকা। এটা হলো ইউনিট প্রোডাক্ট কস্ট কি সিস্টেমে? আন্ডার ভেরিয়েবল কস্টিং। এখন আমাদেরকে তো তারা অ্যাবজর্পশন কস্টিংও করতে বলছে, তাহলে আমরা বি নাম্বার দিয়ে ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং শুরু করতেছি। উপরেরগুলো তো আসবেই, ডিরেক্ট ম্যাটেরিয়াল 5, ডিরেক্ট লেবার 8, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2, এগুলোর সাথে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডও আসবে, কারণ অ্যাবজর্পশনে ভেরিয়েবল প্লাস ফিক্সড দুইটাই আসে। তাহলে আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কোথায় পাবো? দেখো প্রশ্নে যদি তুমি দেখো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের টাকা আছে ৮৬,০০০। এই ৮৬,০০০ টাকা কিন্তু ইউনিট প্রডিউস যে ২১,৫০০, অর্থাৎ ৮৬,০০০ টাকা খরচ হয়েছে ২১,৫০০ ইউনিট উৎপাদনের জন্য। তাহলে 1 ইউনিটের জন্য কত হবে? সেজন্য ৮৬,০০০কে টাকাটাকে তুমি যদি ওই প্রোডাকশন ইউনিট ২১,৫০০ দিয়ে ভাগ দাও, 1 ইউনিটের উৎপাদন ব্যয় 4 টাকা পেয়ে যাবা। আমারও তো এখানে কস্ট পার ইউনিট বের করতে বলছে, সেজন্য আমাকে প্রতি ইউনিটের ব্যয় বের করতে হয়েছে। এবার তুমি আগের ওই 5, 8, 2 এর সাথে 4 যদি যোগ করো, তাহলে ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিংয়ে 19 টাকা পেয়ে যাবা। এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। কে কোন জায়গায় বুঝো নাই আমাকে বলো।